প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে এই বানাইবার ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে কৃষি শিক্ষা প্রথম পত্রের আমার অনলাইন ক্লাস কৃষি শিক্ষা প্রথম পত্রে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু। তো কৃষি ও জলবায়ুর ভিতর একটি আরেকটির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সম্পর্কিত। আর এখানে কৃষি, যদিও জিনিসটা শুনতে একটু ছোট মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি ছোট নয়। এটা হচ্ছে কৃষি একটি ব্যাপক ভিত্তিক বিষয়। বিশ্বের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম শিল্প হচ্ছে কৃষি। এই মৃত্তিকা ভুবনের বলতে গেলে এই প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনার মাধ্যমে ফসল, মৎস্য ও পশু পাখি উৎপাদন, উন্নয়ন, বিপণন, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, এইগুলো বলতেই কৃষি বোঝায়। আর এগুলো এক একটি বাদ দিয়ে অন্যটি কল্পনা করা যাবে। আর সেই ক্ষেত্রে আমরা ফসল উৎপাদন করব, এটাকে বাজারজাত করব, প্রক্রিয়াজাত করব, সংরক্ষণ করব, আর এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাই বলা যায় সবচেয়ে বড় ও গৌরবমণ্ডিত শিল্প হচ্ছে কৃষি। আর কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। আর এর সাথে প্রায় পৃথিবীর 2/3 লোক এর সাথে সম্পৃক্ত। আর সেই জন্য আমরা কৃষি ব্যতি রেখে আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। আর বর্তমান সময়ে প্রেক্ষিতে যেটা সবাইকে ভাবাচ্ছে। আজকে আমরা এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য, ধারণা, আর রবি ও খরিফ ঋতুর মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, এই জিনিসগুলো শিখব আমরা। তো প্রথমে আমি আলোচনা করতে চাই যে কৃষি জলবায়ু ধারণা। কৃষি জলবায়ু বাংলাদেশ একটি কৃষি ভিত্তিক দেশ। বাংলাদেশের কৃষিতে মৌসুমী জলবায়ুর প্রভাব অপরিসীম। আর আরবি শব্দ মৌসুমী অর্থ ঋতু। আর যেটা মৌসুম বলতে যেটা নির্দিষ্ট সময়ে আর নির্দিষ্ট রকম আবহাওয়া জলবায়ু পরিলক্ষিত হবে, সেটা হচ্ছে কৃষি জলবায়ুর মূল উপাদান। আর এই জলবায়ু যেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় হচ্ছে জলবায়ু। আর যেটা আমাদের কৃষির সাথে খুব প্রত্যক্ষভাবে জড়িত। আর একটি দেশে ঋতুর পরিবর্তনের সাথে সাথে গতি ও চাপ সমৃদ্ধ যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকেই মৌসুমী বায়ু বলে। যেমন নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট যেই ধরনের আবহাওয়া পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে আমাদের মৌসুমী বায়ু বলা চলে। এই মৌসুমী বায়ু হচ্ছে যে জলবায়ুর ভিতর কতগুলো উপাদান থাকে সেগুলো আমরা পরে আলোচনা করব। আর আরেকটা হচ্ছে আবহাওয়া একটি দৈনন্দিন বিষয় এবং এটি প্রত্যহ এমনকি প্রতি ঘন্টাতেও পরিবর্তন হতে পারে। আর এর মূল উপাদানগুলো হচ্ছে যে বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, আর্দ্রতা, এগুলো সবই আবহাওয়ার উপাদান বলা চলে। আর অন্যদিকে জলবায়ু হচ্ছে কোন অঞ্চল বা বৃহৎ এলাকার দীর্ঘকালীন অবস্থা। ওই যে বলেছিলাম যে 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড়টাকে বলেন ওই অঞ্চলের জলবায়ু। আর জলবায়ু পরিবর্তন হতে পারে সেই 20 থেকে 30 বছর পরে, কিন্তু আবহাওয়া প্রতিদিন প্রতি ঘন্টাতে পরিবর্তন হয়। আর সেটাই আমাদের এই উপকূলীয় ট্রপিক্যাল অঞ্চল হিসেবে বা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেটা প্রভাব দ্রুত পরিলক্ষিত হয়, প্রতিনিয়ত এটা দ্রুত চেঞ্জ হয়। আর সেটা আমরা
অনুধাবন করতে পারি। আর এই মৌসুমী জলবায়ু হচ্ছে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, যেটা শীতের সময় একরকম মানে আবহাওয়া বিরাজ করবে, গ্রীষ্মকালে একরকম আবহাওয়া বিরাজ করবে। হচ্ছে প্রত্যেকটা ঋতু, যে 6টা ঋতু আছে সেই 6টা ঋতুতে যেই আবহাওয়া বিরাজ করে সেইটা হচ্ছে মৌসুমী বায়ু বলা চলে। কারণ প্রত্যেক ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আর কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব এই দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা চলে। এটা আমরা পাইলাম যে জলবায়ুর ধারণাটা মোটামুটি আমরা নিলাম। আর এই পর্যায়ে আমি আলোচনা করব আবহাওয়া ও জলবায়ুর সম্পর্কে আমরা কি বুঝি, এটা বলতে কি বোঝায় সেইগুলো। তো আবহাওয়া নির্দিষ্ট ভূখণ্ডে অথবা কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রতিদিনের বায়ুমণ্ডলীয় অবস্থাটাকে আবহাওয়া বলা হয়। কিছুক্ষণ আগে বলেছিলাম যে আবহাওয়ার অনেকগুলো উপাদান আছে, এগুলো মোর অর লেস জলবায়ু উপাদানের সাথে সিমিলার। তো সেই ক্ষেত্রে আবহাওয়ার ধারণা বলতে যে এই আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আবহাওয়া অল্প সময়ের পরিস্থিতির ফলাফল। হ্যাঁ, সেটাই বলেছিলাম যে এই যে কিছুক্ষণ আগে দেখলাম রৌদ্র আছে, এখন রৌদ্র নেই। আর রৌদ্র হলেই যে আর্দ্রতা থাকবে না এইরকমটাও নেই। আর এই যে এখন যেই মাস চলছে জুলাই মাস, এই জুলাই মাস দেখছে বৃষ্টি বেশি হয়, জুলাই আগস্ট এগুলোতে বৃষ্টি বেশি হয়। সেই তুলনায় দেখছি এপ্রিল মে জুনে এগুলোতে বৃষ্টি কম হয়। আর পক্ষান্তরে যে এই আষাঢ় মাস শুরু হচ্ছে জুলাই মাস থেকে, সেইখানে আমাদের এটা বর্ষা ঋতু শুরু বলা চলে, আর যেখান থেকে আমাদের বর্ষাকাল শুরু। আর এই আবহাওয়া অল্প সময়ের পরিস্থিতির ফলাফল সেটা হচ্ছে যে এই বর্ষার সময় আবহাওয়া প্রতিনিয়ত খুব দ্রুত পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর এই সময় বিশেষ করে হঠাৎ ঝড়, বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তন করে দেয়। আর আবহাওয়া মোট সূর্যালোকে ঘন্টার পর ঘন্টা নির্ভর করে। যে সূর্যালোক এটা একটা আবহাওয়ার উপাদান, যেটা হচ্ছে সূর্যের আলো যদি বেশি থাকে সেই ক্ষেত্রে তাপমাত্রা বেশি থাকবে, বায়ুর আর্দ্রতা কম থাকবে। আর আর্দ্রতা কম থাকলে যে সময় বায়ু প্রবাহটা গতি বেশি থাকবে। আর এটাই বলা হচ্ছে যে আবহাওয়া মোট সূর্যালোক ঘন্টার উপর নির্ভর করে। ফসলের উৎপাদন এবং ফসল আবহাওয়ার উপর নির্ভর করে। ফসলের উৎপাদন এবং ফলন আবহাওয়ার উপর নির্ভর করে। ফসলের উৎপাদন, এই যে ফসলের উৎপাদন সম্পর্কিত যতগুলো ফ্যাক্টর কাজ করে, যে তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, কুয়াশা, এই যা যা আছে যতগুলো উপাদান আছে সব আবহাওয়া ফসলের উৎপাদনের উপর নির্ভর করে। বর্ষাকালে বৃষ্টিপাত বেশি হলে বন্যা হয়, সেই সময় দেখা গেছে আমার ফসল আমি লাগানো থাকলে সেটা হারভেস্ট করতে পারছি না। আর যদি ফসল চারা রোপণ করা লাগে কিংবা বপন করতে হয়, বীজ বপন করতে পারছি না, মাটিতে বেশি আর্দ্রতা থাকলে বীজ বপন করা অবস্থায় সেগুলো গজাবে না। সো এই ক্ষেত্রে ফসল উৎপাদন ব্যাহত হয়। আর ফলন হচ্ছে যে যদি আমি ফসল কাল্টিভেট করতে পারি সেই ক্ষেত্রে আমার ফলন আমি পাবো। ফসল যদি বপনই না করতে পারলাম সেই ক্ষেত্রে আমি ফলন পাচ্ছি না। আর আবহাওয়া কোনো নির্দিষ্ট এলাকার মাটির গঠন ও স্থায়ী গুণাবলী নিয়ন্ত্রণ করে না। আবহাওয়া যে উপাদানগুলো বললাম, যে বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, কুয়াশা, বৃষ্টি, এইগুলো ওই এলাকার মাটির গুণাগুণ নিয়ন্ত্রণ করে অস্থায়ীভাবে, স্থায়ীভাবে গুণাবলী নিয়ন্ত্রণ করে না। আর ফসল চাষাবাদের জন্য দৈনন্দিন কার্যাবলী অনেকাংশে আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে এই সময় দেখা গেছে যে আমি যেই ফসলটা হারভেস্ট করব আগামীকালকে, সেটা যদি বৃষ্টি হয় তাইলে আমি সেই ফসলটা আগামীকাল হারভেস্ট করতে পারছি না। কিংবা
যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে আমি মাঠে কীটনাশক স্প্রে করতে পারছি না, সার দিতে পারছি না, সেক্ষেত্রে আমার ফসল উৎপাদনে হ্যাম্পার করবে। আর সেটাই বলা হয়েছিল যে ফসল চাষাবাদের জন্য দৈনন্দিন কার্যাবলী বাংলাদেশের আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এক্ষেত্রে দরকার যে আমাদের কোন কোন ফসলের জন্য ওই এলাকায় কেমন আবহাওয়া বিরাজ করে সেই হিসেব করে আমাদের ওই ফসলগুলো ওই নির্দিষ্ট এলাকায় চাষাবাদ করা উচিত। যেমন আমাদের এই উপকূলীয় অঞ্চলে বিশেষ করে আম, লিচি, এই ফলগুলোর চাষ খুব কম হয়, কিন্তু নর্থ বেঙ্গলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে ওইদিকে এই ফলগুলো খুব ভালোভাবে উৎপন্ন হয়। কারণ হচ্ছে আমাদের এই উপকূলীয় অঞ্চলে আর্দ্রতা বেশি থাকে আর ওইদিকে আর্দ্রতা কম থাকে। আর আর্দ্রতা কম থাকায় ওই উত্তরাঞ্চলে এখানে পোকামাকড়ের উপদ্রব কম থাকে, আর আমাদের উপকূলীয় অঞ্চলে আর্দ্রতা বেশি থাকে, পোকামাকড়ের উপদ্রব বেশি থাকে। তো এটা অনেকাংশে এই আবহাওয়া দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়। আর ফসলের কীট পতঙ্গ রোগবালাই আক্রমণের তীব্রতা প্রভৃতি আবহাওয়ার উপর নির্ভর করে, যেটা বললাম যে আবহাওয়া যদি অনুকূলে থাকে, কত অনুকূলে, কোন ফসল উৎপাদনের জন্য কোন ধরনের আবহাওয়া দরকার সেইটা জেনে শুনে ওই অঞ্চলে ওই ফসল চাষাবাদ করা উচিত। আচ্ছা, আবহাওয়া মৌসুমী বায়ু চলাচলের উপর প্রভাব বিস্তার করে থাকে। মৌসুমী বায়ু যেটা বললাম যে শীতকালে একরকম আবহাওয়া থাকে, আমাদের মৌসুমে একরকম বায়ু চলাচল থাকে, গ্রীষ্মকালে একরকম, শরৎকালে একরকম। এই প্রত্যেকটা ঋতুতে যে যে আলাদা আলাদা আবহাওয়া বিরাজ করে সেগুলো হচ্ছে মৌসুমী বায়ু। যে বর্ষাকালের সাথে গ্রীষ্মকালের মিল থাকবে না, শীতকালের সাথে শরৎকালের মিল থাকবে না। আর এখানে বলা হয় যে এই মৌসুমী বায়ু আবহাওয়ার চলাচলের উপর প্রভাব বিস্তার করে। আর সেক্ষেত্রে জলবায়ু ধরন আছে কোন নির্দিষ্ট ভূখণ্ডে 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে ওই ভূখণ্ডের জলবায়ু বলা হয়। ওই ভূখণ্ডের জলবায়ু বলা হয়। সেই ক্ষেত্রে এটা দীর্ঘ সময়ে কোন অঞ্চলে আবহাওয়া যেমন খুব স্বল্প সময়ে পরিবর্তন হয়, ঠিক জলবায়ু খুব দ্রুত সময়ে পরিবর্তন হয়। এটা দীর্ঘ সময়, যেমন জলবায়ু ওই অঞ্চলে জলবায়ু পরিবর্তন হতে 20 থেকে 30 বছরই লাগবে। সেটাই বলা হয়েছিল যে জলবায়ু পরিবর্তন হতে খুব সময় লাগে, আর আবহাওয়া পরিবর্তন প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে পারে। আর যেটা আমরা সবচেয়ে বেশি পরিলক্ষিত দেখে থাকি আমাদের দেশে, আমাদের সাবকন্টিনেন্টে। আর দীর্ঘ সময়, আচ্ছা, জলবায়ু দীর্ঘ সময়ের পরিস্থিতির ফলাফল। হ্যাঁ, ওই যে 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড়টাকেই জলবায়ু বলা হয়। এই জন্য ওই 20 থেকে 30 বছরের আলাদা আলাদা সময়ে কি রকম পরিস্থিতি পরিলক্ষিত হলো সেইগুলোর উপর বিচার করে ওই অঞ্চলের জলবায়ু নির্ধারিত হয়। মৌসুমের উপর নির্ভর করে ঝড় বৃষ্টি হয়ে থাকে, যেমন শিলাবৃষ্টি, কালবৈশাখী ইত্যাদি। শিলাবৃষ্টি প্রত্যেক মৌসুমে হয়ে থাকে। এটা মৌসুমের শুরুতে হয়, স্পেশালি কালবৈশাখীর ভিতর মৌসুমে শিলাবৃষ্টি হওয়ার প্রবণতা বেশি থাকে। আর হচ্ছে কালবৈশাখীটা হয় মূলত বৈশাখ মাসে কিংবা চৈত্র মাসের শেষের দিকে, বৈশাখ মাসের ভিতরে কালবৈশাখীটা বেশি হয়। আর এই কালবৈশাখী ঝড়ের বায়ুটা প্রবাহিত হয় দুই দিক থেকে হতে পারে, উত্তর পূর্ব কর্নার থেকে আর পশ্চিম উত্তর কর্নার থেকে। এই দুই কর্নার থেকে বায়ু প্রবাহিত হওয়ার মাধ্যমে কালবৈশাখী ঝড় আসে। আর এই কালবৈশাখী ঝড় আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেকটা হ্যাম্পার করে থাকে। আর জলবায়ু মোট সূর্যালোক ঘন্টা এবং দিবাদৈর্ঘ্য উভয়ের উপরে নির্ভর করে। জলবায়ু মোট সূর্যালোক হচ্ছে যে দিনের হতে পারে, কিংবা এটা মাসের হতে পারে, সপ্তাহের হতে পারে, বছরের হতে পারে। যে এই ক্রপিং ইয়ারে, যেটাকে বলে যে এই কোন নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট সময়ে কোন ফসল চাষ করার জন্য কতটুকু দিবাদৈর্ঘ্য দরকার বা মোট সূর্যালোক দরকার, এইটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় ধরে হতে পারে। এটা দিনের হতে পারে, একদিনের, বা এক সপ্তাহের হতে পারে, এক মাসের হতে পারে, কিংবা বছরের হতে পারে। এটা হচ্ছে মোট সূর্যালোক হিসাব করা হয়। আর দিবাদৈর্ঘ্য হচ্ছে যে একটা নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, যে ওই দিন কিংবা ওই ফসল, কোন একটা নির্দিষ্ট ফসল উৎপাদনের জন্য কতটুকু
দিবাদৈর্ঘ্যের দরকার হয়, যে দিনের আলো, শীতের সময় দিনের আলো কমে কমে যায়, সেই ক্ষেত্রে রাত বড় হয়। আর গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বড় থাকে আর রাতের দৈর্ঘ্য ছোট থাকে। আর এমন এই সময় হচ্ছে যে শীতের ফসলগুলো গ্রীষ্মকালে উৎপন্ন হয় না, গ্রীষ্মকালের ফসলগুলো শীতে উৎপন্ন হয় না। এই দিবাদৈর্ঘ্যের এখানে একটা বিশাল ভূমিকা পালন করে। আর জলবায়ু ফসলের ফলন ও উৎপাদন নিয়ন্ত্রণ করে, জলবায়ু ফসলের ফলন উৎপাদন নিয়ন্ত্রণ করে। ঠিক সেম ওয়েতে আবহাওয়ার যে উপাদানগুলো কাজ করে, ঠিক জলবায়ুতে সেই উপাদানগুলি কাজ করে। দিবাদৈর্ঘ্য, তাপমাত্রা, দিবাদৈর্ঘ্য, তাপমাত্রা, তারপর হচ্ছে জলপাত, যেটাকে আমরা বৃষ্টিপাত বলি, বায়ুর আর্দ্রতা, বৃষ্টি, শিশির, কুয়াশা, তুষারপাত, এগুলো সব জলবায়ুর উপাদান। আর এই সবগুলোই ফসল উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। আর জলবায়ু কোন এলাকার মাটির গঠনে স্থায়ী গুণাবলী নিয়ন্ত্রণে প্রভাব রাখে। হ্যাঁ, কোন এলাকার মাটিতে কি পরিমাণ পুষ্টি গুণ আছে, কিংবা ওই এলাকার মাটিতে আমরা কোন ফসল চাষাবাদ করবো, সেইটা আমরা 2-4 দিনের গবেষণার পরে প্রেক্ষিতে এটা নির্ধারণ করতে পারি না। ওই অঞ্চলের অ্যাটলিস্ট 20 থেকে 30 বছরের গবেষণার মাধ্যমে নির্ধারণ করতে পারি যে ওই অঞ্চলে এই ফসল চাষাবাদ করা সম্ভব। আর সেক্ষেত্রে জলবায়ু আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর জলবায়ুর উপর নির্ভর করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয়। জলবায়ুর উপর নির্ভর করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল চাষাবাদ করা হয়, কারণ ওই ঋতুতে কি রকম মৌসুমী বায়ু প্রবাহিত হবে কিংবা কি ধরনের জলবায়ু থাকবে, সেইটা আমাদের জন্য ফসল উৎপাদনের বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কীট পতঙ্গ ও রোগ আক্রমণের তীব্রতা জলবায়ুর দ্বারা কিছুটা অনুমান করা যায়, জলবায়ুর দ্বারা। সেক্ষেত্রে হচ্ছে যেসব ফসলের দিবাদৈর্ঘ্য কম, কিংবা যেসব ফসল উৎপাদনের জন্য কম দিবাদৈর্ঘ্যের প্রয়োজন হয়, সেইগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যাদের দিবাদৈর্ঘ্য বেশি লাগবে সেগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যে সময় তাপমাত্রা কমে গেলে রোগের প্রাদুর্ভাব বেশি হয়। তাপমাত্রা কমে গেলে আর্দ্রতা বাড়ে, সো এখানে রোগের প্রাদুর্ভাব বাড়বে। আর যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে রোগের প্রাদুর্ভাব কমে যাবে, যেটা নর্থ বেঙ্গলে ঘটে থাকে। আর তার উল্টো হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চলে হয়ে থাকে। আর বায়ুর আর্দ্রতা, হ্যাঁ, বায়ুর আর্দ্রতা, তাপমাত্রা কমে গেলে বায়ুর আর্দ্রতা বেড়ে যাবে। আর এই ক্ষেত্রে বায়ুর আর্দ্রতা বেড়ে গেলেই আমাদের রোগের প্রাদুর্ভাব বাড়বে। সো একটার সাথে আরেকটা রিলেটেড, তাপমাত্রা আর বায়ুর আর্দ্রতা। আর সেই ক্ষেত্রে বৃষ্টিপাত, কুয়াশা, শিশির, তুষারপাত এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কোন এলাকার ভৌগোলিক অবস্থান, ভূমির বন্ধুরতা, অক্ষাংশ প্রভৃতি জলবায়ুকে প্রভাবিত করে। যেমন কোন এলাকার ভৌগোলিক অবস্থান, হ্যাঁ, সেটা ভারতীয় উপমহাদেশে হতে পারে, ইউরোপের কোন অঞ্চলে হতে পারে, উত্তরাঞ্চল না পূর্বাঞ্চলে, কিংবা যে এখানকার কত, এটার পজিশন কত, যেটা কত ডিগ্রি অক্ষাংশ হতে পারে, কত ডিগ্রি আলটিটিউড, এইসব হিসাব করে যেটা হয় সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। আর ভূমির বন্ধুরতা, যে ভূমিটা উঁচু নিচু এরকম হয়, পাহাড়ের মতো, এজ লাইক পাহাড়, যে কোথাও সমতল, কোথাও উঁচু, কোথাও নিচু, এটা হচ্ছে ভূমির বন্ধুরতা। তো এই ক্ষেত্রে ভূমি বন্ধুরতা দেখা গেছে যেখানে পাহাড় থাকে, স্বাভাবিকভাবে পাহাড় কখনো কিংবা পর্বত, যেখানে পর্বত থাকে, মাঝখানে এই পাশে সমতল ভূমি আছে, মাঝখানে একটা পর্বত আছে, দেন অপোজিট পাশে একটা সমতল ভূমি আছে। এই বায়ু যখন প্রবাহিত হয়ে আসবে তখন সেই পাহাড় অথবা পর্বতে বেঁধে যাবে, তাই ওই পাশে জমিতে এইটার প্রভাব পড়বে না, যেটা আমাদের দেশে ঘটে থাকে। যে হিমালয়ের মহাসাগরের মহাসাগরীয় কিংবা ক্রান্তীয় মৌসুমী যে জলবায়ু বলা হয় না কেন, এইগুলো যখন আমাদেরকে অতিক্রম করে হিমালয় পর্বতে গিয়ে বেঁধে যায়, তখন আমাদের এইদিকে প্রচন্ড বৃষ্টিপাত হয় বর্ষার সময়, আর শীতের সময় প্রচন্ড শীত অনুভূত হয়। আর এটা হচ্ছে যে বন্ধুরতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অক্ষাংশ হচ্ছে যে এটা কতটুকু সমুদ্র পৃষ্ঠ থেকে কতটুকু উঁচুতে অবস্থিত, যে এই ভূমির উচ্চতা কত, সমুদ্র পৃষ্ঠ থেকে কন্টিনিউয়াসলি এটা বাড়তেই থাকে। এই ক্ষেত্রে হচ্ছে যে অক্ষাংশটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে এই অক্ষাংশ গেলে
এইখানে এইরকম জলবায়ু বিরাজ করে। আর সেক্ষেত্রে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হলো বছরে বিভিন্ন ঋতুর আবির্ভাব। যেটা বলছিলাম যে বিভিন্ন ঋতুতে বলতে গেলে এক এক ঋতুতে এক এক রকম মানে বায়ু প্রবাহিত হয়, সেটা হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু যে কোন ঋতুতে কোন বায়ু প্রবাহিত হবে। আর বাংলাদেশ যেহেতু ষড় ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টি ঋতুর পৃথিবীর অন্যান্য দেশগুলো থেকে বাংলাদেশকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যেটা হচ্ছে এই জলবায়ুর কারণেই হয়ে থাকে। শেষ। আচ্ছা ঠিক আছে। আর এখানে আমাদের নেক্সট টপিক আছে রবি ও খরিফ ঋতুর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য। আমরা যেটা জেনেছি যে ফসল উৎপাদনের জন্য 3টা ঋতু থাকে, রবি, খরিফ 1 আর খরিফ 2। সেই ক্ষেত্রে খরিফ 1 আর খরিফ 2 মিলে হয় খরিফ আর রবি। আর রবি মৌসুম হচ্ছে যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, আশ্বিন মাস থেকে, বাংলায় বলতে গেলে আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই ঋতু হচ্ছে রবি। এই রবি মৌসুমে তাপমাত্রা কম থাকে, বৃষ্টিপাত কম থাকে, তারপর হচ্ছে পানি সেচ, ফসল উৎপাদনের জন্য পানি সেচ অত্যাবশ্যক হয়। আর্দ্রতা, বাতাসের আর্দ্রতার পরিমাণও কম থাকে। দিবাদৈর্ঘ্য ছোট, দিনের দৈর্ঘ্য যেটা বলছিলাম দিবাদৈর্ঘ্য, যে দিনের আলোক দৈর্ঘ্য ছোট হয়, রাতের দৈর্ঘ্যটা বড় হয়ে গেছে দিবাদৈর্ঘ্য। আর বন্যার প্রকোপ, এই সময় বন্যার প্রকোপ কম থাকে, ফলে ফসল উৎপাদন ভালো হয়। আর পোকা রোগ, ফসলের রোগ বালাই কম থাকে এই সময়, যেহেতু বাতাসের আর্দ্রতা কম থাকে সেহেতু রোগ বালাইও কম থাকে। আর ঝড়ো বাতাস তেমন দেখা যায় না বললেই চলে। আকাশের অবস্থা, এই ঋতুতে আকাশ পরিষ্কার থাকে, যেটা তোমরা সবাই লক্ষ্য করে থাকো। আর শিলাবৃষ্টি নেই বললেই চলে। ফসল যেমন গম, গোলা, আলু, বিভিন্ন সবজি, ফুলকপি, বাঁধাকপি, ডাল, এগুলো সব রবি মৌসুমের শস্য। আর আছে সেক্ষেত্রে খরিফ ঋতু চৈত্র মাস থেকে ভাদ্র মাস, ইংরেজি বলতে গেলে মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত হচ্ছে এই খরিফ সিজন। এটাকে 2টা ভাগ করা যায়, খরিফ 1 আর খরিফ 2। তো এই সময় তাপমাত্রা, যেটা বলছিলাম যে তাপমাত্রা যেহেতু ওখানে কম থাকে, রবি মৌসুমে এখানে তাপমাত্রা বেশি থাকে, এইখানে আর্দ্রতাও বেশি থাকে। আর সেচের, যেহেতু আর্দ্রতা বেশি থাকে, সো এখানে বৃষ্টিপাত বেশি হয়, সেহেতু এখানে সেচের প্রয়োজন হয় না। আর দিন বড়, এখানে হচ্ছে উল্টো, যে দিন বড় রাত ছোট। আর বন্যার দ্বারা ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটা হয়ে আসছে প্রিভিয়াস বছরগুলোতে, হচ্ছে বর্তমানে হচ্ছে। আর এখানে রোগ বালাই, পোকামাকড় আক্রমণটা খুব বেশি থাকে, যেহেতু বাতাসের আর্দ্রতা বেশি থাকে। আর সেই হিসেবে শিলাবৃষ্টি দ্বারা ফসল ক্ষতি হওয়ার সম্ভাবনাটাও বেশি, কারণ এই সময় বৃষ্টি, যে পুরো বর্ষার সময়টাই এই খরিফ ঋতুতে আসে। আর এই সময় উল্লেখযোগ্য ফসল হচ্ছে ধান, পাট, ভুট্টা, মুগ ডাল, তিল, মাসকলাই, মিষ্টি কুমড়া, এগুলো সব এই সময় চাষাবাদ করে। সো তাহলে আজকের আলোচনা থেকে আমরা এই জিনিসগুলো একটু হলো কিছুটা ধারণা অর্জন করতে পারলাম, যেটা হচ্ছে যে আবহাওয়া জলবায়ুর পার্থক্য কিংবা ধারণা, সাদৃশ্য বৈসাদৃশ্য। আর ঠিক সেম ওয়েতে রবি ও খরিফ মৌসুমের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য ধারণা যাই বলো। আর আফটার অল আমরা যেটা বলতে পারি যে আমরা জলবায়ুর ধারণাটা নিলাম। আশা করি একটু হলো সবাই শিখতে পারছ, আর সেটার জন্য একটু স্টাডি করতে হবে। সবাইকে ধন্যবাদ।